জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন না পান, আপনি কি স্বতন্ত্র নির্বাচন যাবেন কিনা বা অন্য কোনো জোটের সঙ্গে যাবেন কিনা? আমি ফ্রম দি বিগিনিং থেকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি। এই ৭০ অনুচ্ছেদের কারণে শত অন্যায় দেখার পরও তাকে অন্যায় না বলা। দৈনিক আমার বার্তা ডিজিটালের সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান কোন পথে বাংলাদেশে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন দেশের বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা ৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘটে গেল যে জুলাই আগস্ট যে বিপ্লব ঘটে গেল দেশের মধ্যে, পুরো রাজনৈতিক উত্থান পতন পুরো বাংলাদেশের। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি আমরা রাখতে যাচ্ছি, আসলে যে উল্লেখযোগ্য আসলে কি কি সংস্কার হলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আপনি মনে করেন? উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের মধ্যে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার, এটা হচ্ছে ৭০ অনুচ্ছেদ। অর্থাৎ কোনো অন্যায়ের বিরুদ্ধেও যদি কোনো দলীয় সংসদ সদস্য প্রতিবাদ করে বা তার বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সদস্যপদ থাকবে না। এই জিনিসটা যদি থাকে তাহলে কোনো দিন অন্যায় পরিহার হবে না। আজকে যে দলই ক্ষমতা যাক, সে যে কালকে অন্যায় করবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আর অন্যায় করলে তার নিজ দলেরও প্রতিবাদ করার অধিকার থাকা দরকার। সেই অধিকারের জন্যই সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংযোজন করা হয়েছে, যে সেইখানে করলে কোনো ফ্লোর ক্রসিং হবে না, কাউকে সে দল থেকে সে বাদ হবে না। সুতরাং এই ৭০ অনুচ্ছেদের কারণে শত অন্যায় দেখার পরও তাকে অন্যায় না বলা এবং অন্যায় পক্ষে সত্য বলে ভোট দেওয়া, এই যে জিনিসটা ৭০ অনুচ্ছেদ, এটাকে সংস্কারের মাধ্যমে পরিহার করতেই হবে, তার কোনো উপায় নাই। যে সংস্কারগুলো আসলে মানে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন চাচ্ছে, কোনো একটা অংশ নির্বাচন চাচ্ছে, কোনো একটা অংশ চাচ্ছে যে আরো সংস্কার হোক রাষ্ট্রের, আরো এই আন্দোলন, এই জুলাই আন্দোলন যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব আসলে রাষ্ট্র সংস্কারের জন্য হয়েছে, রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য হয়েছে। আসলে যদি আপনি মোটা দাগে দুই একটা উল্লেখ করতেন যে এই সংস্কারটা আসলে নির্বাচনের আগে অপরিহার্য, দুই একটা যদি বলতেন আমাদের। যেমন আমাদের দেশে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী পদে ২ বারের অধিক নির্বাচন করলে, বারবার করলে অটোমেটিক্যালি একজন ব্যক্তি স্বৈরাচারী হয়ে যায়। দীর্ঘ ক্ষমতায় থাকলে তার মনোভাবটাই স্বৈরাচারী মনোভাব হয়ে যায়। তো সেইখানে অন্ততপক্ষে প্রধানমন্ত্রী যে ২ বারের বেশি যেন নির্বাচন করতে না পারে, ব্রিটেনের মতো বা আমেরিকার মতো, সেখানে পরে অন্তত গ্যাপ দিতে হবে। এটা হলে তাহলে হবে কি, স্বৈরাচারী যাওয়ার পদক্ষেপটা তার বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা দিক। তারপরে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে রাজতন্ত্র নাই। যেই সমস্ত দেশে রাজতন্ত্র আছে, রাজা আছে, সেই রাজা সেই অথরিটিটা, সর্বময় ক্ষমতার যে অথরিটিটা সে পালন করে। তো এখানে আমাদের একজন প্রেসিডেন্ট থাকে। এই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কোনো ভারসাম্য নাই। প্রেসিডেন্ট একটা পুতুল, অথচ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি, তার সিগনেচার ছাড়া কোনো আইনে পরিণত হবে না। অথচ তিনি একটা পুতুল। এটা তো হতে পারে না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে কিন্তু আইন ভাগাভাগি করে দেওয়া আছে, তার কতটুকু ক্ষমতা, তার কতটুকু ক্ষমতা। তো এইখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভাগাভাগির দরকার, ক্ষমতাটা নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করেন। তাহলে হলো কি, একজনের কাছে আর অ্যাবসলিউট ক্ষমতাও থাকতেছে না, এটা পৃথক ক্ষমতার অধিকারী থাকবে, পৃথক ক্ষমতার অধিকারী। তো এইটা এবারে সংশোধনে যে কথাটা আনা হচ্ছে, এটা আমি যৌক্তিক বলে মনে করি স্বাভাবিকভাবে। তারপরে সংশোধনের আরও কতগুলি খুঁটিনাটি ব্যাপার আছে, যেমন 16টা সংশোধনী হয়েছে। এই যে সংশোধনী হয়েছে, এটা নিছক কারণে, নিজের স্বার্থের জন্য, নিজের জন্য, সব দলেরই যখন সে পাওয়ারে গিয়েছে তার একটা জিনিস করতে হবে, এই সংশোধনী করে ফেলে। মানে দলীয় স্বার্থে হচ্ছে সংবিধানকে কাটছাঁট করেছে, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই এই কাজটা করেছে, বারবার করেছে। সেটাই এই যে সংশোধনী যেগুলি করেছে,
যেমন প্রথম চতুর্থ সংশোধনী একদল করা, বিভিন্ন কিছু করা, তারপরে পঞ্চম সংশোধনী, ষষ্ঠ সংশোধনী, এই সংশোধনীগুলিকে আবার যেগুলি বাদ দেওয়া দরকার সেগুলিকে বাদ দিয়ে পুনর্স্থাপন করাটা খুবই জরুরি দরকার। তারপরে সংশোধনীতে আমি মনে করি, যা আমি শুনি নাই, বিকেন্দ্রীকরণের একটা বিশেষ ব্যবস্থা থাকা দরকার। যেমন যে 18 কোটি লোক, তার একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য তাকে ঢাকায় আসতে হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া। একটা গরিব মানুষের ঢাকা আসা যাওয়া, লয়ার রাখা, তারপরে 1 সপ্তাহ ঢাকা থাকা, 1 সপ্তাহ 15 দিন থাকা, 1 লক্ষ টাকা মিনিমাম তার খরচ আছে। এখন হাইকোর্টগুলিকে যদি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের বিচার ব্যবস্থাটা অনেক সহজলভ্য হবে এবং কম খরচে তার পক্ষে এরা সম্ভব। এখন বিচার ব্যবস্থার জন্য দেখা যাচ্ছে যে তার জমি বিক্রি করে দিচ্ছে, রাজধানী কেন্দ্রিক হচ্ছে বিচার ব্যবস্থা চলে আসছে, তৃণমূল থেকে একদম রাজধানীতে চলে আসতে হচ্ছে। আরেকটি ব্যবস্থা হচ্ছে যে সমস্ত বড় বড় বিভাগগুলিতে বিভিন্ন অফিসগুলি যদি, প্রধান কার্যালয়গুলি যদি সেখানে স্থানান্তর করা হয়, তাহলে কিন্তু রাজধানীতে এই সেক্রেটারিয়েট কেন্দ্রিক যে একটা দালালির প্রক্রিয়া সৃষ্টি হয়েছে, এটা লাঘব হবে। এখানে দেখা যায় যে আমরা জানি যে সেক্রেটারিয়েট বলে প্রায় 5 থেকে 10 লক্ষ লোকের মতো এক্সট্রা অর্ডিনারি, তাদের কোনো ইনকাম নাই, আয় নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রতিনিয়ত সেক্রেটারিয়েটে ঢুকতেছে, কাজ করতেছে, এলাকার একটা মঞ্জুরি করে দেবে, ওই মঞ্জুরি পুরা টাকাটা সে নিতে পারে না, ওই দালালদেরকে দিতে হয়, সমস্ত কিছু হয়। তাহলে এইটাও কমে যাবে, তাহলে শাসন, তাহলে এটা ভাগ করে দেওয়া দরকার। তো এই সমস্ত জিনিসগুলি যদি ভাগ করা হয়, তাহলে অবশ্যই এলাকার উন্নয়ন সমস্ত কিছু হবে। মানে এটা আসলে ত্রয়োদশ নির্বাচনের আগে এই উল্লেখযোগ্য এই সংস্কারগুলো হলে নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আপনি মনে করেন? আপনার কাছে আরেকটা প্রশ্ন আসি, আপনার ব্যক্তিগত প্রশ্ন। আসলে আপনি 253 কুমিল্লা 5 জাতীয় নির্বাচনী আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আসলে যদি আপনি জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে আছেন, এর পূর্বেও আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, স্বতন্ত্র নির্বাচন করেছেন আমরা যতটুকু জানি, তো আপনি যদি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন না পান, আপনি কি স্বতন্ত্র নির্বাচন যাবেন কিনা বা অন্য কোনো জোটের সঙ্গে যাবেন কিনা, অথবা নতুন যে রাজনৈতিক শক্তি এনসিপির সাথে আপনার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা যদি আপনি ক্লিয়ার করতেন। না, নতুন রাজনৈতিক দলের তার মূল মোটো কি তার সম্পর্কে আমার এখনো ক্লিয়ার ধারণা নাই। সুতরাং আমি ফ্রম দি বিগিনিং থেকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি, সেটার একমাত্র কারণ হচ্ছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে। জিয়াউর রহমান ছিল আর্মিতে সিনিয়র, শফিউল্লাহকে প্রধান চিফ অফ স্টাফ করে জিয়াউর রহমানকে কুমিল্লায় 72 সালে বদলি করা হলো ব্রিগেড কমান্ডার। কিন্তু তিনি কুমিল্লায় এসে ক্যান্টনমেন্টে থাকার জায়গা পান নাই, কারণ ক্যান্টনমেন্ট ছিল ভারতীয় সেনাবাহিনীর দখলে, নিয়ন্ত্রণে। ইন্ডিয়ান জিওসি ক্যান্টনমেন্টে থাকতেন, উনি সার্কিট হাউসে থাকতেন। সেখানে আমাদের পাড়ার এক আপা, তার হাজব্যান্ড মেজর ছিল, কিন্তু সে দেশে ফিরে নাই। উনি জিয়াউর রহমানের সাথে দেখা করতে যাবেন, আমাকে পথে পেয়ে ওনাকে নিয়ে গেলেন। এই থেকে বেগম জিয়া এবং জিয়াউর রহমান সাহেবের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওনাকে সর্বপ্রথম কুমিল্লা পৌর পার্কে 1972 সালের 17ই মার্চ আমি উপস্থাপন করি। ওই অনুষ্ঠান আমি পরিচালনা করি। জিয়াউর রহমান সাহেব চিফ গেস্ট ছিলেন, বেগম জিয়া বিশেষ অতিথি ছিলেন, আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতিত্ব করেছিলেন তৎকালীন কুমিল্লার ডিসি, পরবর্তীতে চিফ ইলেকশন কমিশনার কাজী রকিবউদ্দিন। তো এই বিভিন্ন পর্যায়ে, তারপরে যে ক্যান্টনমেন্টে যে শহীদ মিনারটা হয়েছিল, এটাও জিয়াউর রহমানের সৃষ্টি। আমি সেখানে, উনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সন্ধ্যা, সেই সন্ধ্যায় আমি ওনার সাথে একাত্মভাবে ছিলাম। তারপরে কুমিল্লায় সামরিক একাডেমি ওপেন করা হয়েছিল 1974 সালের 4 ডিসেম্বর। আমি ওনাকে গার্ড অব অনার দিয়েছিলাম সত্য সেনার পক্ষ থেকে, শিশু অর্গানাইজেশনে আমি প্রতিষ্ঠাতা ছিলাম। সেই অবস্থা থেকে আমি বিএনপির সাথে পারিবারিকভাবে
ওনার বিএনপির জন্মের আগের থেকে আমি জড়িত। মানে আপনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আসলে জাতীয়তাবাদী রাজনীতির সাথে একদম গোড়াপত্তন থেকে আসলে তাদের সাথে জড়িত অর্থাৎ আছেন। জাতীয়তাবাদী রাজনীতি দল সৃষ্টি হওয়ার আগেই জিয়াউর রহমানের এই যে একটা আকাঙ্ক্ষা এবং সমস্ত কিছু তার সাথে আমি পরিচিত ছিলাম। কিন্তু ইউনিভার্সিটিতে যখন ৭৫ সালে উনি হয়ে গেলেন, দেশের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেলেন, উনি একজন আর্মি কর্নেলকে আমার বাসায় 2 বার পাঠিয়েছিলেন। তখন আমি মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমি দেখলাম তখন যদি আমি তার সাথে যাই, আমি হয়তো অবৈধ অর্থের মালিক হতে পারবো, কিন্তু আমার লেখাপড়াটা হবে না। আর এটা যদি না হয়, আমার বাবা ছিল কুমিল্লা সারা বাংলাদেশের শিক্ষার প্রাণকেন্দ্র, আর আমার বাবা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম মুসলিম প্রফেসর, প্রথম মুসলিম শিক্ষক ছিলেন উনি। 1936 ইংরেজি সালে জয়েন করেছেন, আপনার আইসিএসের চাকরি ছেড়ে দিয়েছে। আর ভাই বোন সবাই এডুকেটেড হয়ে গেছে, তারা উচ্চ পদস্থ। তাহলে আমি সেই অবস্থায় থাকব। সেই কারণে আমি তখন আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এবং আমার ল এবং ব্যারিস্টারি না করা পর্যন্ত আমি আর তখন সেই পথে আগাই নাই। আমি পড়াশোনার জন্য আসলে তখন আসলে রাজনীতির সাথে সরাসরি জড়িত হননি আপনি? না, রাজনীতির সাথে জড়িত হলাম, মানে ওই দলের সাথে সম্পৃক্ত হননি। সরকারি রাজনীতির সাথে জড়িত হই নাই। সরকারি রাজনীতির জন্য ৭৫ পরবর্তী যে সময়টাতে ছিল, সরকারি রাজনীতিতে সেই সময়টাতে জড়িত হননি। আরেকটি প্রশ্ন, যে আসলে যদি আপনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন যদি আপনি না পান, তাহলে কি স্বতন্ত্রে যাবেন কিনা এলাকার জন্য? আপনি এর আগেও একবার স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আপনার এলাকাতে। না, ওই একবার যখন আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম, সেটা কিন্তু আমার কারণে না, মানে প্রেক্ষাপট ভিন্ন ছিল। প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। কারণ 2005 সালে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2005-এ সুপ্রিম কোর্টের সেক্রেটারিতে আমি প্রার্থী ছিলাম, আর শেখ রেজ্জাক আলী স্পিকার সাহেব উনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন। আমরা নির্বাচনে জিতব। এরপরের বছর লগি বইটা হবে, যেহেতু আমি 6 হবে, যেহেতু আমি ছাত্র সংগ্রাম পরিষদের ঐতিহাসিক বেনিকের সভাপতি, আমার জনপ্রিয়তা এত বেশি, আমরা নির্বাচনে যদি জয়লাভ করি, তাহলে সুপ্রিম কোর্ট থেকে আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী লগি বইটার আন্দোলন করা সম্ভব হবে না। তাই তারা নাজমুল হুদাকে ম্যানেজ করে আমাদের নির্বাচনটাকে আমাদের দ্বারাই বয়কট করিয়ে দিল। ফলে আওয়ামী লীগ একতরফা জিতে গেল। তারপরে তারা তো ওই লগি বইটার আন্দোলন সুপ্রিম কোর্টে শাহজাহান ওমরে গাড়ি পুড়িয়ে সেটা করলো। তো সেই আন্দোলনের পরে, এইটার পরে 2 মাস পরে জনাব তারেক রহমান সাহেব আমাকে হাওয়া ভবনে ডাকলেন। ডেকে তিনি আমাকে বললেন, কেন আপনি নির্বাচন বয়কট করলেন? আপনি তো নির্বাচনে জিতবেন, SBNSI রিপোর্ট, আপনার এত কিছু আছে। তখন আমি দেখলাম যে এই যে ম্যাডামের নামে মিথ্যা কথা বলে, যে এইটাও তারেক রহমান সাহেবের নলেজে নাই। 2 মাস পরে যাই হোক, তখন তিনি আমাকে বললেন, আমি আপনার নমিনেশন 2007-এ যে নির্বাচন হবে, উনি আমাকে আগেই 111-এর আগে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, ওই নির্বাচনটাতে আপনাকে মনোনয়ন উনি আমাকে বলে দিয়েছেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ। যাক, পরবর্তীতে যে কোনো কারণেই হোক আমার নির্বাচনটা হয়ে গেল। তখন জনগণের চাপে, বিভিন্ন কিছুর চাপে আমি নির্বাচনে অংশগ্রহণ, কিন্তু আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরেও কিন্তু বিএনপি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ আমাকে তো নমিনি করার কথা ছিল। তো সমস্ত কিছুতে আমার তো আপনার বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা না নেওয়া হয়নি, কোনো কিছু, দলের কথা ছিল আপনাকে মনোনয়ন দেওয়া। তো তারপর থেকে আবার 2008-এ আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি হলাম। সেখানেও আমাদের দলেরই পক্ষ থেকে 2-1 লোক তাদেরকে বলল রিকাউন্টিং করে আমাকে আবার নির্বাচনে। তারপরের থেকে আমি একটু অভিমান ছিলাম, আমি আর সুপ্রিম কোর্টে নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমাকে বহুবার আহ্বান করা হয়েছে, আমি করি নাই। তো সেই অবস্থায় ছিলাম, কিন্তু আমি জাতীয়তাবাদী দল পরিত্যাগ করে কোনো দলে কখনো যোগদান করি নাই। যদি মানে এই সিদ্ধান্ত স্পেসিফিকলি যদি একটু বলতেন, যে মানে আসলে যদি মনোনয়ন জাতীয়তাবাদী দল যদি মনোনয়ন, এটা কিন্তু একটা ভবিষ্যতে কথা বলা যায় না, কারণ ভবিষ্যৎ প্রেক্ষাপট কখন কি হবে সেটা এবং পার্টিরই বা কি সিদ্ধান্ত হবে সেটাও আমরা এখন জানি না।
আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকদিন ধরে আপনি আসলে স্থানীয় রাজনীতির মাঠে নেই, অনেকে বলছে যারা বর্তমানে এখানকার জাতীয়তাবাদী রাজনীতি করছে বা অন্যান্য দলের যারা আছে, যে ব্যারিস্টার আব্দুল আল মামুন সাহেব, উনি অনেকদিন ধরে স্থানীয় রাজনীতির মাঠে নেই, হঠাৎ করে নির্বাচনকে কেন্দ্র করে উনি মাঠে সরব হচ্ছেন, এই একটা কথা গুঞ্জন ওরা চলছে আর কি, সেটা নিয়ে আসলে কি বলবেন? না, সেটা প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচনও করব না, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাচনও করব না। সুতরাং সার্বক্ষণিক আমাকে মাঠে পড়ে থাকার কোনো এমপি নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এমপির কাজ হচ্ছে দলীয় হয়ে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করা এবং কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেটা চেষ্টা করা। আর দলীয় মাঠে যারা করবে তারা হচ্ছে লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান তারা, কারণ জনগণের প্রতিনিধি হচ্ছে তারা। একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে লোকাল গভর্নমেন্টের একমাত্র নির্বাচিত প্রতিনিধি হচ্ছে তারা। আর এমপি হচ্ছে সংসদের জন্য আইন প্রণয়নকারী। সে এলাকার গম বিতরণ করা, গমের টাকা তার পকেটে ঢুকানো, মেম্বারের জিনিস ছিনিয়ে নেওয়া, এটা এমপির কাজ না। সুতরাং ওইটা লোকাল গভর্নমেন্টকে উন্নত না করতে পারলে কখনো হবে না। আমরা বিগত সময়গুলোতে আপনি যে কথাটা বলেন, বিগত সময়গুলোতে বিগত যে পতিত সরকার তার এমপিদের ক্ষেত্রে এরকম আমরা দেখেছি, এরকম চিত্র দেখেছি। আপনি বললেন যে স্থানীয়দের যে গম ভাগে না, বিভিন্ন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। যেমন আমাদের এলাকায় আমরা যেটা দেখতেছি, আমাদের এলাকায় এক সময় অধ্যাপক মফিজুল ইসলাম সাহেব এমপি হয়েছিলেন, তাকে জনগণ পয়সা দিয়ে এমপি বানিয়েছে। ইউনূস সাহেব ৭৩ সালে যখন হয়েছে, জনগণ তার পকেটের পয়সা দিয়ে বানিয়েছে। আব্দুল মতিন খসরু যখন এমপি হয়েছে, তাকে জনগণ পয়সা দিয়ে বানিয়েছে। শীতলায়ের আমির হোসেন যখন হয়েছে, তাকে জনগণ তার কোনো পয়সাই খরচ করতে হয় না। এখন পরিবেশটা এরকম হলো যে নির্বাচনের এলাকার কর্মীদেরকে, সমস্ত জেদকে, তাদের চরিত্রটাকে হরণ করা হয়েছে। কি, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়াটা হচ্ছে একটা শিক্ষার প্রাণ কেন্দ্র। এই প্রাণ কেন্দ্রটাকে ধ্বংস করছে আমাদের আখাউড়া থেকে আরম্ভ করে কুমিল্লা পর্যন্ত একটা বর্ডার আছে, সীমান্ত, যেটা আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্তটা আগেও ছিল, কিন্তু এটার মধ্যে রাজনৈতিক নিয়ন্ত্রণকেও কখনো প্রতিষ্ঠা করেনি। গত 15-20 বছর যাবৎ এই সীমান্তের ভিতরে রাজনৈতিক নিয়ন্ত্রণে চলছে, থাকার ফলে লক্ষ লক্ষ কোটি টাকা আদায় করার জন্য, ব্যবসা বাণিজ্য ছাড়াই বিভিন্ন কমিশনের মাধ্যমে আদায় করার জন্য অনেক রাজনৈতিক মাঠে পড়ে থাকে। সেটা হচ্ছে, নাম হচ্ছে রাজনীতি, কাজ হচ্ছে চোরাচালানি ব্যবসা। তো সুতরাং সেইটাকে আমি যদি এমপি হতে পারি, আমার প্রথম কাজই হবে এই বর্ডারের এই ব্যবসাটাকে সিল করে দেওয়া। কারণ এটা যদি না করা যায়, তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে এই ঐতিহ্যবাহী শিক্ষা, এই শিক্ষা থাকবে না। এখন আমি যতটুকু হিসাব করে দেখেছি, যুবকদের 4 ভাগের 1 ভাগ মাদকাসক্ত, তার কিছুই নাই। সুতরাং এইটা ক্রমাগত বাড়তে থাকবে, এবং এটা বাড়তে থাকলে একটা পরিবারের হয়তো ধন আছে, সম্পদ আছে, সন্তান নাই, তাহলে তো তার আর কিছুই নাই। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা দূর করতে হবে। আর এমপি হলে আমার চিন্তাটা হচ্ছে এলাকার উন্নয়ন করা। এলাকার উন্নয়ন করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে শিক্ষা ব্যবস্থাটা কি। এই যে এগুলি করতে হলে পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। তারপরে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, উন্নয়ন করে সমস্ত জিনিস করতে হবে। তারপরে এই যে স্বাস্থ্য সেবা, এই 3টা জিনিস প্রধান জিনিস। কোথায় স্কুলে কি হলো না হলো, বরাদ্দটা, রাস্তাঘাটের টাকাটা ওই অর্ধেক টাকা 20% খরচ করে 80% বাদ দিল কিনা, এগুলি তদারকি করা, মেম্বাররা কোনো কিছু করতেছে না কিনা, এটা এমপির কাজ। কিন্তু এমপির কাজ মেম্বারের কাজটাকে একদম জনগণ পর্যন্ত কাজ না, এখানে প্রতিনিধি আরো রয়েছে। কেন, আমি আপনাকে আরো বুঝাই বলি। এমপি কি কখনো জন্ম সনদ দিতে পারে? সার্টিফিকেট জন্ম সনদ তো দিবে হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্য। এমপি কি কখনো মৃত্যু সনদপত্র দিতে পারে? না। এমপি কি কখনো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে? না। কে দিবে? ইউনিয়ন পরিষদ। তাহলে এই যে জনগণের সাথে এসে জনগণের কাজগুলি করার জন্য ডাইরেক্ট প্রতিনিধি হচ্ছেন, নির্বাচিত প্রতিনিধি হচ্ছে ইউনিয়ন কাউন্সিল
উপজেলা কাউন্সিল চেয়ারম্যান, এবং তারা হচ্ছে সরাসরি এখানে এমপি এসে থুক বরাদ্দ নিয়ে নেবে তার পকেটে, সে ডিস্ট্রিবিউশন করবে। এটা তো হচ্ছে বেআইনি, এটা তো একটা উন্নত দেশ না, এটাকে সবসময় বন্ধ করতে হবে। তারপরে আমি যদি মনে করি শুধু আমার এলাকার এমপি হিসাবে হলে তো হবে না, আমার পুরো ডিস্ট্রিক্টকে দেখতে হবে। এখন আমি যদি দেখি যে আমাদের রেল লাইন ঢাকা থেকে যায় টঙ্গী উত্তরে, টঙ্গী থেকে আসে নরসিংদী থেকে আসে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া, তারপরে 50-60 মাইল পার হয়ে আসে কুমিল্লা। অথচ এই রেল লাইনটা যদি নারায়ণগঞ্জের উপর দিয়ে এসে মেঘনার উপর দিয়ে এসে এখানে হয়, তাহলে 120 মাইল কমে যাবে। তো 120 মাইল যদি কমে যায়, তাহলে কি এটা শুধু কুমিল্লার উন্নয়ন হবে? পুরো দেশের চট্টগ্রাম, নোয়াখালী, চিটাগং এবং এই যে অর্থনীতিটার উন্নয়ন হবে। আবার কুমিল্লা থেকে যারা এলাকায় গিয়ে চাকুরি করে, তার ঢাকা থাকতে হবে না। এইখান থেকে যদি বিকালে একটা, সন্ধ্যায় একটা ট্রেন দেওয়া হয়, তাহলে কুমিল্লা থেকে গিয়ে চাকরি করতে পারবে, ফেরত আসতে পারবে। এই উন্নয়নগুলি করাটাই হচ্ছে এমপির কাজ। আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করি, বর্তমানে যদি আপনি দেখেন যে একদম বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রবেশদ্বার যে রাস্তা, একদম এই জনপদটা আসলে অবহেলিত বলা যায়, বিশেষ করে রাস্তাঘাটের জন্য বিগত সময়টাতে আসলে একেবারে উন্নয়ন হয় নাই। সেইটা নিয়ে আপনি নির্বাচিত হলে কি পদক্ষেপ নেবেন, এটা একটা প্রশ্ন হলো। আরেকটা প্রশ্ন আপনাকে যে করি, যে আসলে দীর্ঘদিনের দাবি, আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর একটা দাবি আছে যে গ্যাস, আবাসিক গ্যাস বা হচ্ছে যে বাণিজ্যিকভাবে যে গ্যাস দেয়া, তাছাড়া পৌরসভার দাবিগুলো আছে, এই তিনটা আসলে ওইখানকার মানুষের অনেক দিনের দাবি। রাস্তাঘাটের উন্নয়ন আর গ্যাসের দাবিটা আছে, পৌরসভার দাবিটা আছে, সেইগুলো নিয়ে আসলে আপনি যদি নির্বাচিত হন আসলে না। আমি কিন্তু একটা জিনিস মনে করি, কুমিল্লা শহরটা খুব ছোট, এটা 170 বছর আগের শহর, কিন্তু এখন লোক সংখ্যা সমস্ত কিছু অনেক বিস্তৃতি হয়েছে। পশ্চিম দিকে যাওয়া যায় না, হাইওয়ে, দক্ষিণ দিকে যাওয়া যায় না, হাইওয়ে, পূর্ব দিকে যাওয়া যায় না, বর্ডার সীমান্ত, উত্তর দিকে আসা যায় না, নদী। কিন্তু এই নদীর উপরে যদি 5টা মোটা মোটা ব্রিজ করা হয়, আর এই রাস্তাগুলিকে যদি উন্নয়ন করা হয়, সিলেটের সাথে 70 মাইল কমে যাবে, আর সিটিটা চলে আসবে নদীর এই পারে। হ্যাঁ, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভিতরে আসার পরে এই উন্নত জীবনযাত্রা এদিকে সৃষ্টি হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, এই সিটিটাকে ডেভেলপ করতে হলে এই নদীর সৌন্দর্য অবকাঠামোর মধ্যে বিভিন্ন বিনোদন পার্ক গড়ে উঠতে পারবে, বিভিন্ন কিছু করতে পারবে। তাহলে হবে কি, ঢাকার পরেই সবচেয়ে সুন্দর শহর কিন্তু কুমিল্লায় পরিণত হয়। কিন্তু এগুলিকে করার জন্য পার্লামেন্টেতে এই বক্তব্যগুলি তুলে ধরতে হবে এবং তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আন্তর্জাতিক যারা দাতা আছে তাদেরকে এগুলি বোঝাতে হবে। তো সমস্ত কিছু এই যে জিনিসগুলি হলে অটোমেটিক্যালি কিন্তু কুমিল্লার এই রাস্তাগুলি হাইওয়েতে পরিণত হয়ে যাবে। হাইওয়েতে পরিণত হলে যেমন একটা ওইখান দিয়ে আখড়া দিয়ে চলে যাবে, আবার এইখানে একটা আছে, এই আঁকা বাঁকা পথগুলিকে পরিবর্তন করতে পারলে উন্নয়ন হয়ে যাবে। এই কমিউনিকেশন হলে কুমিল্লার ব্যাপক ডেভেলপমেন্ট হবে। তারপরে কুমিল্লার একটা অংশ এইখানে বাংলাদেশের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি হইতে পারে, যেমন ময়নামতি, মুকাম, বারাল্লা, উঁচু জায়গা, এইখানে ফল ফসলাদি হচ্ছে। এগুলি সারা বাংলাদেশে ইন্ডাস্ট্রি নাই বলে আজকে আমরা এদিকে করতে পারি না, পচে যাচ্ছে। তো একটা এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি কিন্তু এখানে গড়ে উঠতে পারে কুমিল্লার মধ্যে। সমস্ত কিছু এই সমস্ত জিনিসগুলি করতে হলে একটা পরিকল্পনার দরকার। এই পরিকল্পনাটা হচ্ছে জটিল। এই পরিকল্পনাটাকে উপস্থাপন করতে হবে এলাকার এমপির কাজ হচ্ছে এটা। ওই গম বিতরণের সাথে যুক্ত হওয়া বা ওই কালিখার টাকার সাথে যুক্ত হওয়ার কিন্তু এমপির কোনো সুযোগ নাই। এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, তাকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এমপি শুধু লক্ষ্য রাখবে ওখানে দুর্নীতি হচ্ছে কিনা, সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা, এটা হচ্ছে এমপির কাজ। এমপি এইখানে কোনো টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। এবং আপনি উন্নত বিশ্বে গিয়ে দেখবেন যে সেখানে এমপি কি হলো তার নাম জানে না, কিন্তু কাউন্সিলরের নাম জানে। বিকজ সে সার্টিফিকেট দিচ্ছে, সে উন্নয়ন করতেছে, সে ডাক্তার ঠিকমতো এলাকায় আছে কি না নাই সে দেখতেছে। তার জন্য একটা ইউনিয়ন পরিষদ থাকে সরকারের, একটা সেক্রেটারিকে সরকার বেতন দেয়। তাহলে কাজটা কার? এমপির কোনো অফিস আছে না, এমপির কোনো অফিস নাই, কারণ তার তো অফিসিয়াল ফাংশন নাই।
তার ফাংশনটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলি পার্লামেন্টে তুলে ধরে উচ্চ পর্যায়ে থেকে তার এই জিনিসগুলিকে এলাকায় প্রবেশ করা। তো সুতরাং আমি এলাকায় সবসময় আছি, কিন্তু যাচ্ছি, কিন্তু ওই যেই সেন্সে পাবলিককে মনে হয় যে এমপি বুঝি চেয়ারম্যানের বড় ভাই, চেয়ারম্যান তার কাজ ফেলে এমপির কাছে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে। নো, এই কাজটাই চেয়ারম্যানের, এটা হাইজ্যাক করে এমপি পকেটে নিয়ে নিচ্ছে। আজকে থুক বরাদ্দ দেওয়া হয় এমপির নামে, এমপির নামে তো থুক বরাদ্দ দেওয়া বেই নেই, এটা তো হতে পারে না। থুক বরাদ্দ দিতে হলে লোকাল গভর্নমেন্টকে দিতে হবে, যেন সরাসরি জনগণের কাছে যায়, এইটাই এমপি দেখবে। কিন্তু এই যে হচ্ছে এগুলিতে তো আমরা মনে করি এই বিষয়গুলি বুড়িচং ব্রাহ্মণপাড়ার পক্ষ থেকে সারা বাংলাদেশের কাছে এই প্রতিবাদ তুলে ধরতে হবে। ধরতে বলে আমি যদি এমপি হতে পারি তাহলে আমি এই কাজগুলি করব। ঠিক আছে স্যার, আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমার বার্তার সাক্ষাৎকার বিষয়ক এই বিশেষ অনুষ্ঠান কোন পথে বাংলাদেশ, পুরো বাংলাদেশের চিত্র এবং স্থানীয় চিত্র নিয়েও কথা বলেছেন দেশের বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুল আল মামুন। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।